ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো করে গেছে, এক কথায় রাষ্ট্র বিধ্বংসী চুক্তি এগুলো। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন টকশোতে আলোচনা সমালোচনা হচ্ছে। ব্যাপকভাবে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেই উত্তপ্ততার ছিটে ফোঁটাও আমরা সংসদ অধিবেশনে দেখতে পাচ্ছি না। সংসদ অধিবেশনের সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবাই যেন এই বিষয়ে চুপ। একটা টু শব্দও নেই কারো মুখে। অথচ এই সংসদেই আমরা দেখতেছি টপিকের পাশাপাশি অনেক অফ টপিক নিয়ে, প্রাসঙ্গিক বিষয়ের পাশাপাশি অনেক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সংসদ উত্তপ্ত হচ্ছে, অনেকে আবার সংসদ থেকে ওয়াক আউট করছে, বের হয়ে যাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস চুক্তির নামে আমাদের রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে যে আমেরিকার কাছে বর্গা দিয়ে গেছেন। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিব। সেই স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাও ডক্টর ইউনূস আমেরিকার সাথে বিভিন্ন শর্তের গেরাকলে আটকে দিয়ে গেছেন। তো এই রাষ্ট্র বিধ্বংসী চুক্তি যে বাতিল হওয়া প্রয়োজন, এমন প্রস্তাব সরকারি দল তো উত্থাপন করছেই না, বিরোধী দলও সংসদে উত্থাপন করছে না। প্রশ্নটি হলো কেন? এই বিষয়ে আমরা দেখলাম যে হাইকোর্টে একটি রিট করা হয়েছে ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে। তো এই রিটের ফলাফল কি হয় আমরা জানি না। আদালত আমলে নিয়ে এর পক্ষে রুল জারি করতে পারে, আবার খারিজও করে দিতে পারে। তবে আদালত কর্তৃক যে সিদ্ধান্তই আসুক না কেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা এই মামলার স্টেপ এই রিট দিয়ে মাত্র শুরু হলো। ডক্টর ইউনূস ১.৫ বছরে যত অন্যায়, অনিয়ম, বেআইনি কর্মকাণ্ড করেছেন, রাষ্ট্র বিধ্বংসী যত সিদ্ধান্ত নিয়েছেন, চুক্তি করেছেন, তার বিরুদ্ধে অসংখ্য মামলা করার আইনি স্কোপ রয়েছে। মাত্র তো রিট দিয়ে শুরু হলো। এখন দেখা যাক ডক্টর ইউনূসের এই কর্মকাণ্ড নিয়ে এই মামলা মোকদ্দমা আইনি প্রসেসের পানি শেষ পর্যন্ত গিয়ে কোথায় গড়ায়। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না, আসছি সেই চুক্তির বিষয়ে। এই চুক্তিগুলো নিয়ে গত সপ্তাহখানেক ধরে যে একটা সগরম বা উত্তপ্ত পরিস্থিতি, কেন সেটা আমরা জানি যে আমেরিকার ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি ৩২ পৃষ্ঠা সংবলিত চুক্তিনামাজ, সেই চুক্তিতে কি কি আছে। ডক্টর ইউনূস নির্বাচনের ৩ দিন আগে তড়িঘড়ি করে চুক্তি করে গেছেন। আমরা এই দেশের নাগরিক হয়ে, জনগণ হয়েও জানতে পারিনি চুক্তিগুলোর মধ্যে ডিটেলস আসলে কি কি আছে। তারপরে একটা নির্বাচিত সরকার আসলো, সংসদ বসলো, বিরোধী দল আছে, তারপরেও আমরা কোনো সাইট থেকেই জানতে পারিনি যে চুক্তিগুলো কি কি। আমেরিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেই সুবাদে আমরা জানতে পেরেছি। জানার পরেই সবার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে কি রাষ্ট্র বিধ্বংসী চুক্তি ডক্টর ইউনূস আসলে করে গেছেন। তো এই বিষয়ে যখন একটা আলোচনা সমালোচনা বা উত্তপ্ত পরিস্থিতি এই ১ সপ্তাহ ধরে চলছে, তখন আমি পার্সোনালি বেশ কয়েকটা ইনবক্সে মেসেজ পেয়েছি, বা সরাসরিও কয়েকজনে বলেছেন যে আসলে চুক্তিগুলো কি কি, এই নিয়ে আমি যাতে একটা সহজ সরল ভাবে আলোচনা করি। কেন এই রিকোয়েস্ট তাও আমি জানি যে পেপার পত্রিকায় এই চুক্তিগুলো বাংলা ভাষায় লেখা থাকলেও তা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। কারণ অর্থনীতি, বাণিজ্য নীতি, কূটনীতি, এই টার্মগুলো খুবই জটিল এবং কঠিন। বাংলা ভাষায় লেখা থাকলেও অনেকের মাথার উপর দিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো গত সপ্তাহখানেক ধরে আমি আপনাদের সাথে আলোচনায় আসতে পারিনি আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে। তবে আগামী ২-১ দিনের মধ্যেই আমি একটা আলোচনায় এই চুক্তিগুলো নিয়ে যতটা সম্ভব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে এই চুক্তিগুলোকে আমি রাষ্ট্র বিধ্বংসী চুক্তি কেন বলছি, রাষ্ট্র জনগণের ক্ষতিকর চুক্তি কেন বলছি, তার একটা জিস্ট পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। এমন চুক্তি করে গেছেন যেখানে বাংলাদেশ মানতে বাধ্য থাকবে ১৩১টি শর্ত, আর যুক্তরাষ্ট্র বাধ্য থাকবে মাত্র ৬টি শর্ত। ১৩১ শর্ত আর ৬টি শর্ত। ডিস্টেন্সটা বুঝতে পারছেন? আরে ভাই, গিভ অ্যান্ড টেক এই টার্মের সাথে আমরা পরিচিত। কারো জন্য আমরা পানিতে নামতে প্রস্তুত, কিন্তু কতটুকু পানিতে নামবো? হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, না গলা পরিমাণ? নাকি কারো জন্য পানিতে নেমে আমরা ডুবে যাব? সেটা তো ডিপেন্ড করে
যে আমরা এর বিনিময়ে পাচ্ছি কি, আমরা যে বিসর্জন দিব আমাদের তো অর্জন থাকতে হবে। তো অর্জন আর বিসর্জনের চিত্রটা দেখেন, 131টা শর্ত বাংলাদেশের গলায় ঝুলিয়ে দিয়ে আমেরিকাকে শর্ত মানতে বাধ্য করেছে মাত্র 6টাতে। মানে ডক্টর ইউনূস পানিতে নামতে নামতে গলা পরিমাণ হয়ে তারপরে ডুব দিতেও রাজি হয়েছে, কিন্তু সেটা এই রাষ্ট্রের কল্যাণের জন্য না, এই দেশের জনগণের কল্যাণের জন্য না। এখানে যদি কোনো অর্জন থেকে থাকে সেটা ডক্টর ইউনূসের নিজের অর্জন, এখানে যদি কোনো অর্জন থেকে থাকে সেটা যুক্তরাষ্ট্রের অর্জন, বাংলাদেশের টোটালটাই বিসর্জন। যাই হোক, এই বিষয়ে পরে এক সময় কথা বলবো, আমি এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। আজকে আলোচনার পয়েন্ট হলো যে এই রাষ্ট্র বিধ্বংসী চুক্তি যে বাতিল করা উচিত, এই প্রস্তাব সংসদে সরকারি দল তো উত্থাপন করছেই না, বিরোধী দল কর্তৃক উত্থাপিত হচ্ছে না কেন? আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ। সরকারি পক্ষের দিকে বিএনপির সরকার ক্ষমতায়, অথচ তারা এই চুক্তিগুলোকে বাতিল করবে তো দূরের কথা, মনে হচ্ছে এই চুক্তি পালন করতে তারা আনন্দিত, বা কোনো না কোনো ভাবে বিএনপি সরকার আসলে বাদ। কারণ আমরা দেখলাম এই যে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তিনি কি বলছেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খুব ভালো হয়েছে। কোন অ্যাঙ্গেল থেকে ভালো হয়েছে? মানে কোন চিন্তাধারা থেকে তিনি বলতে পারেন যে এই চুক্তিগুলো ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, সেটা বাংলাদেশেরও জন্য না, বাংলাদেশের জনগণের জন্যও না। ভালো হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য, ভালো হয়েছে ডক্টর ইউনূসের জন্য, ভালো হয়েছে এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য। কারণ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটাই দেওয়া হয়েছিল আমেরিকার স্বার্থ রক্ষায়, ডক্টর ইউনূসের স্বার্থ রক্ষায়। আর বাণিজ্য মন্ত্রী কি বললেন চলুন একটু দেখি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা তো সেই চুক্তিতে দেখেছি যে 60 দিনের মধ্যে লিখিতভাবে এই চুক্তি বাতিলের আবেদন করার ব্যবস্থা আছে। তাহলে বাণিজ্য মন্ত্রীর এত প্রেম কেন এই চুক্তি কার্যকর করার জন্য? তিনি কেন বলছেন যে এটি বাতিল করা আসলে সম্ভব না? তিনি আরো কি বলছেন চলুন একটু দেখি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া। মানে কি? উত্তরাধিকার সূত্রে পাওয়া মানে হলো চুক্তিগুলো ডক্টর ইউনূস করে গেছে, তাই তো? তাই ডক্টর ইউনূস করে গেছে বিদেয়ী কি বিএনপি সরকারকে মেনে নিতে হবে? তো বিএনপির সরকার কি চুক্তিগুলোই শুধু উত্তরাধিকারী সূত্রে পেয়েছে, না তারা যে এখন সরকারে বসে আছে সেই সরকারি ক্ষমতাটাও উত্তরাধিকারী সূত্রে পেয়েছে? কোনটা? কারণ আমরা তো দেখেছিলাম বিএনপি সরকার গঠন করার পরেই যেভাবে ডক্টর ইউনূসের এতগুলো অধ্যাদেশ চোখ বন্ধ করে বিএনপি সরকার আইনে পরিণত করে দিয়েছে। সেখানে গ্রামীণ ব্যাংক রিলেটেড একটা অধ্যাদেশ ছিল, যেখানে গ্রামীণ ব্যাংকের শত শত কোটি টাকার ট্যাক্স মওকুফ করার বিষয় ছিল, ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয় ছিল, তাও বিএনপি সরকার আইনে পরিণত করে দিয়েছে। সর্বশেষ দেখলাম ডক্টর ইউনূস যে অন্যায় বেআইনি ভাবে নিজেকে ভিআইপি ব্যক্তি ঘোষণা করে এসএসএফ প্রটোকল নেয়ার অধ্যাদেশ করেছিল, সেটাও বিএনপি সরকার আইনে পরিণত করে দিয়েছে। তো এই যে বিএনপি সরকারের সাথে ডক্টর ইউনূসের একটা প্রেমের সম্পর্ক, জটিল কঠিন প্রেমের সম্পর্ক, যদি আরেকটু আগে আমরা ঘুরে তাকাই, বিএনপি সরকার গঠিত হওয়ার পর যখন মন্ত্রী পরিষদ গঠিত হয়, তখন ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা, আলোচিত সমালোচিত উপদেষ্টা খলিলুর রহমান, তাকে বিএনপি সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের পদে বসিয়ে দিয়েছিলেন। তখন আলোচনা করেছিলাম কারণ কি, কিন্তু বিএনপি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি, কোনো বক্তব্য এই বিষয়ে দেয়নি, কোনো স্পষ্ট ধারণা তারা দেননি। জাতি একটা অনিশ্চয়তা বা ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে যে খলিলুর রহমানকে কেন্দ্র করে বিএনপির সরকারের মধ্যে আসলে কি ঘটেছিল। তো সেই খলিলুর রহমান যদি বলে যে এই বাণিজ্য চুক্তি ভালো হয়েছে, তো কার জন্য ভালো হয়েছে? বাংলাদেশের জন্য না যুক্তরাষ্ট্রের জন্য? সেটা মনে হয় বুঝার আর বাকি থাকার কথা না। তো পূর্বের বেশ কিছু আলোচনায় বিএনপি সরকারের প্রতি আমি যে প্রশ্নটি করেছিলাম আজকে আবারও করতে চাই, সেটা হলো এই বিএনপির সরকার এরা কি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার না ডক্টর ইউনূস কর্তৃক নিয়োগকৃত সরকার?
পরিস্থিতি দেখে মনে হচ্ছে ডক্টর ইউনূস কর্তৃক নিয়োগকৃত সরকার, তাই তারা বলছে যে এই চুক্তিগুলো উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে। আমি বলছি বিএনপি সরকার শুধু চুক্তি উত্তরাধিকারী সূত্রে পান নাই, আপনারা মনে হয় সরকারি ক্ষমতাটাও উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। তাই ডক্টর ইউনূসের পারপাস আপনারা সার্ভ করতেছেন। বেশ ভালো, বিএনপি সরকার ডক্টর ইউনূসের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছে। ডক্টর ইউনূসের আইন, চুক্তি, অধ্যাদেশ এর বাহিরে বিএনপি সরকার যেতে পারতেছে না কোনো এক অজ্ঞাত কারণে। সেই অজ্ঞাত কারণ কি তাও জনগণের ভালোভাবে আন্দাজ হয়ে গেছে সম্ভবত। যাক, বিএনপির চ্যাপ্টারটা তাহলে বুঝলাম। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। বিরোধী পক্ষ বলতে তো একটা শক্তি আছে, জামাত, এনসিপি। তারা জুলাই সনদ, গণভোট, 24 এই নিয়ে খুব বেশি হুঙ্কার টুঙ্কার তো দিচ্ছে সংসদে। তো ডক্টর ইউনূসের রাষ্ট্র বিধ্বংসী চুক্তি নিয়ে ভেজা বেড়ালের মতো কেন? তখন তাদের হুঙ্কার গুলো কই যায়? এই নিয়ে তারা সংসদে কোনো কথা বলছে না কেন? এই জামাত, এনসিপি তারাই তো এর পূর্বে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বলতো যে শেখ হাসিনার সরকার ভারতের সাথে রাষ্ট্র বিধ্বংসী অনেক চুক্তি করেছে। শেখ হাসিনার সরকার পুরো দেশটাকেই ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে। শেখ হাসিনার সরকার ভারতের সাথে অনেক অন্যায়, অবৈধ, রাষ্ট্রবিরোধী চুক্তি করেছে। যদিও ডক্টর ইউনূস 18 মাস ক্ষমতায় ছিল, 1.5 বছর ক্ষমতায় ছিল, কোন কোন চুক্তিগুলো শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার অবৈধভাবে করেছিল, রাষ্ট্র বিধ্বংসী, রাষ্ট্রের ক্ষতিকর চুক্তি ছিল, তারা কিন্তু তা দেখাতে পারে নাই। যাই হোক, এই জামাত, এনসিপি তারাই কিন্তু বলতো এই রাজুতে আয় বইলা ডাক দিয়ে স্লোগান দিত, দিল্লি না ঢাকা। তো এখন তাদের স্লোগান গেছে কই? এখন কেন ডাক দিয়ে বলে না যে তোরা রাজুতে আয়? এখন কেন বলে না যে বাংলাদেশ না যুক্তরাষ্ট্র? এই বিষয়ে চুপ কেন? মানে স্বার্থ হাসিল হয়ে গেছে তাই জামাত কি মুখ মুছে ফেলেছে? ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারা শেষ হয়ে গেলে, স্বার্থ ফুরিয়ে গেলে জামাত যে হাত মুছে নেয়, মুখ মুছে নেয়, এই স্বভাব জামাতের আছে। এর পূর্বে আমরা দেখেছি নির্বাচনের পূর্বে যখন নির্বাচনী প্রচার প্রসার চলতেছিল, নিশ্চয়ই দর্শক শ্রোতা আপনাদের মনে আছে, তখন জামাতের আমির লেভেল থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত, আন্ডা বাচ্চা ডিম যারা আছে সবাই কিন্তু বলতো যে বিএনপির সরকার অমুক থেকে অমুক সাল পর্যন্ত 4-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু হাস্যকর হলো সেই দুর্নীতিতে চ্যাম্পিয়নের সরকারের সময় বিএনপির সাথে জামাত ছিল, জামাতের মন্ত্রী ছিল, এমপি ছিল। অথচ ক্ষমতার হালুয়া রুটি ভাগ বটোয়ারা যখন শেষ, জামাত অটোমেটিক মুখ মুছে নিয়েছে, বলছে সব দুর্নীতির দায় বিএনপির, তাদের যে কয়জন মন্ত্রী এমপি ছিল তারা নাকি সাক্ষাৎ ফেরেশতা। তো এবারও কি তাই হয়েছে? ডক্টর ইউনূসকে দিয়ে যুক্তরাষ্ট্রের চুক্তি টুক্তি করানো শেষে এখন ভেজা বেড়াল হয়ে গেছে। কারণ আমরা দেখেছিলাম এই যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি একসময় বলেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সম্মত ছিল বিএনপি এবং জামাত। আর তখন জামাতের আমির সাহেব বলে উঠেছিলেন যে চুক্তি নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তো জামাতের আমির সাহেব, আপনি বাহিরে দাঁড়িয়ে এই কথা বলতে পারলেন, তো আপনাদের সাথে যদি এই বিষয়ে কোনো আলোচনা নাই হয়, কোনো আলোচনা না করেই যদি ডক্টর ইউনূস এই চুক্তিগুলো করে থাকে, তাহলে এই বিষয়ে সংসদে আলোচনা করতে জামাতের সমস্যাটা কোথায়? জামাত সংসদে আলোচনা করছে না কেন? এনসিপি সংসদে আলোচনা করছে না কেন? খাওয়া দাওয়া শেষ, স্বার্থ ফুরিয়ে গেছে, মুখ মুছে নিয়ে এখান থেকে সরে পড়ি, তাই তো? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, এই যে বিএনপি চুপ, জামাত, এনসিপিও চুপ। তো বিএনপির ক্ষেত্রে না হয় বুঝলাম যে বিএনপির সাথে ডক্টর ইউনূসের একটা খুব প্রীত চলতেছে। তো জামাত, এনসিপির সাথেও কি পর্দার আড়ালে ওই ডক্টর ইউনূসেরই প্রীত চলতেছে? তার মানে সংসদ অধিবেশন যা দেখতেছি, সংসদ দেখতেছি, এই সবকিছুই কি তাহলে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনে চলছে? ডক্টর ইউনূসই কি আসলে সংসদে এই পুতুল নাচের খেলা খেলাচ্ছে? না হলে ডক্টর ইউনূসের এত এত অন্যায়, অনিয়ম, বেআইনি কর্মকাণ্ড, রাষ্ট্র বিধ্বংসী, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর, অকল্যাণকর এত এত কাজ, চুক্তি, এর বিরুদ্ধে বিএনপি, জামাত, এনসিপি, সরকারি দল, বিরোধী দল কেউই মুখ খুলছে না কেন?
দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।